অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল সমস্যা। ঠিক আছে, ধরেন আমি বলতেছি এই সমস্যার ঊর্ধ্বে আমি না, কিন্তু আমারও আছে। হ্যাঁ, আই ট্রাই টু ডাইভার্ট ইট ইনটু, ধরেন দেখতে হবে, বাট আমার স্ক্রিন টাইম হাই, আমার স্ক্রিন টাইম হাই, বাট আমার তো ধরেন লাইক অফিস বা ইয়ের কারণে হোয়াটসঅ্যাপে অনেক থাকতে হয়। সো ইফ ইউ ইনক্লুড হোয়াটসঅ্যাপ দেন এটা একটু হাই হবে। বাট ধরেন আমি চেষ্টা করি কোনো কিছু শিখার, হয়তো আইপ্যাডে একটা বই পড়লাম বা ইউটিউবে একটা লার্নিং কোনো ম্যাটেরিয়াল দেখলাম, একটা পডকাস্ট শুনলাম। আই ডু আ লট অফ দিস থিংস। তো এই জন্য আমি যেটা করছি, ফেসবুক অ্যাপটাই আমার মোবাইল থেকে ধরেন নাই। ইনস্টা আছে, বাট আমি তেমন একটা ইনস্টাতে ঢুকি না। হ্যাঁ, বাট আমি তো ইনস্টাতে ঢুকি না, বাট আমার ওই হ্যাবিটটাই তৈরি হয় না, সো ইটস ফাইন। আমি চেষ্টা করি নাও এডেজ, আগে কিছু হলেই ফেসবুকে স্ট্যাটাস দিতাম, এখন দিই না। দেওয়ার আগে চিন্তা করি এটা কি আদৌ দেওয়ার দরকার আছে। খুব রেয়ার কেস এখন একটু দেই, আগে প্রচুর দিতাম। হ্যাঁ, মানে আগে পান থেকে চুন খসলেই দিতাম, আমশোর আপনারাও তাই করেন। হ্যাঁ, আই কোনো রাগ হলে ওখানে প্রকাশ করি না, কোনো ভালো লাগলে দুই একটা তাও প্রকাশ করি না। কিছু করলে আবার আরেকজন লাইক দিবে, কমেন্ট দিবে, সেটাকে আবার ওটাইটাই রিস্কের এডিক্ট, সো এগুলো করি না। তো আপনাদেরও আসলে যখন ধরেন আপনি জব লাইফে যাবেন, এতে যাবেন, এখন আপনি চাকরিতে ঢুকে যদি সারাদিন ফেসবুকে ঢুকে থাকেন, সারাদিন তো দেখবেন দেখবেন যে আপনার খবর আছে। ঠিক আছে, সো আপনার প্রোডাক্টিভিটি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার সুস্থভাবে চিন্তা করার যে ক্ষমতাটা, এইটা চলে যায়। সো এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন থেকে সাউন্ড পাবেন, কোনো সমস্যা নেই। Okay? এটার জন্য তো সাউন্ড দরকার, এটা দেখতে পারলেই হবে। আর ওই যে ও রেকর্ড করছো থেকে নিয়ে, তারপর দেন কম্বাইন করে দিয়ে। আচ্ছা, সো হ্যাঁ, স্ক্রিনটা চেঞ্জ করতে হবে। আজকে কত তারিখ? ও, 21st। সো ভ্যালুইং আর নন ডিভিডেন্ড পেইং স্টক, আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল শেষ করছি, জাস্ট একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে ভ্যালুইং আর নন ডিভিডেন্ড পেইং স্টক। মনোযোগ দেই, একটা কোম্পানি ডিভিডেন্ড দেয় না, কিন্তু ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালু করব, সম্ভব? সম্ভব না। তাহলে কিভাবে করব? একটা কোম্পানি ডিভিডেন্ড দেয় না, কিন্তু সাম পয়েন্ট অফ টাইম হয়তো দিবে। আপনার যদি এক্সপেকটেশন থাকে ইট উইল স্টার্ট পেইং ডিভিডেন্ড, ধরেন সে ফ্রম 3 ইয়ার্স ফ্রম নাও, তাহলে আপনার জন্য D3 থাকবে, কিন্তু D1 জিরো, D2 জিরো, D3 সামথিং। আর এরপর থেকে তো আপনি, আমরা আগের নিয়মে, এটা হতে পারে গর্ডন গ্রোথ মডেল, এটা হতে পারে 2 স্টেজ, 3 স্টেজ, তো পারা যাবে না। D1 জিরো হবে, D2 জিরো হবে, ফর্মুলা একই, জাস্ট পার্থক্য হচ্ছে D1 আর D2 থাকবে না। আমি যদি এভাবে চিন্তা করি যে সে D5 থেকে স্টার্ট করবে, ওকে, এন্ড D5 থেকে স্টার্ট করবে এবং এটা গর্ডন গ্রোথ মডেলই অ্যাপ্লিকেবল, তাহলে তো D5 ডিভাইডেড বাই R - G করলে পেয়ে যাবো কত? V4। না, V4 থেকে V0-তে আনবেন, 4 বছর পরে ক্যাশ ফ্লো ভ্যালু আজকে ডিসকাউন্টিং করে নিয়ে আসবেন, দ্যাট ভেরি ইজি। এটা তো আর শিখানোর দরকার নেই, কমন সেন্স। আমি যদি এটা আপনাকে না শিখাও পরীক্ষায় দিতাম, আপনার পারা উচিত, বলা উচিত না যেটা করানো হয় নাই, তারপরে করাইলাম। ঠিক আছে, মোনাহিন দেখতে পাচ্ছেন? ওকে, এরকম একটা অঙ্ক বলছে যে assume that a company is currently paying no dividend and will not pay one for several years. If the company begins to pay dividend 5 years from now, আমি যেটা বললাম, and the dividend expected to grow 5% thereafter, তাহলে $1, এটা হচ্ছে D5, তাহলে 1 ডিভাইডেড বাই R কত? 11%, G কত? 5%। এটা করলে পাবো V4।
এটাকে যে নাম্বারটা পাবো, থিঙ্ক অ্যাবাউট ইট, এইটা 4, এইটা 0, এই নাম্বারটাকে এখানে নিয়ে আসবো। তাহলে V4 কে 1.11 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করবো। ক্লিয়ার? এইচ মডেল তো আমরা পড়ছি অলরেডি। স্প্রেডশিট মডেলিংটা আপনারা অ্যাকচুয়ালি শিখবেন ফাইন্যান্সিয়াল মডেলিং কোর্সে। এখানে একটা স্টেটমেন্টকে, কারণ আপনি যে ডিভিডেন্ডটা যে ডিসকাউন্টিং করবেন, ডিভিডেন্ড পাবেন কোত্থেকে? আর্নিংস থেকে। আর্নিং পাবেন কোত্থেকে? ইউ হ্যাভ টু মডেল দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যে ফিউচার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কেমন হবে কোম্পানির স্ট্র্যাটেজি এন্ড অল দিস থিং অনুযায়ী। দ্যাট ইজ এ সেপারেট কোর্স, ঠিক আছে? সো ওইটা শিখাতে গেলে এই কোর্সে শুধু ওইটাই শিখাতে হবে, বিকজ দ্যাট ইজ সামথিং ইউ হ্যাভ টু মডেল ইট, যে রেভিনিউ কত রেটে গ্রো করবে, কস্ট কি হবে, এগুলো রিইনভেস্টমেন্ট কেমন হবে, বিভিন্ন অ্যাসাম্পশন ধরে আপনাকে ফিউচার ক্যাশ ফ্লো ফোরকাস্ট করতে হবে। ওয়ান্স ইউ গেট দ্য ফোরকাস্ট ক্যাশ ফ্লো, দেন আপনাকে এটাকে ভ্যালুয়েশন করছে, ঠিক আছে? সো এটা দরকার নাই, মানে এই কোর্সের জন্য দরকার, এটা অনেক দরকার, বাট আমাদের এই পরীক্ষার জন্য দরকার নাই। সাস্টেনেবল গ্রোথ তো আমরা শিখছি, যে আমার জি ইজ ইকুয়ালস টু আমার রিটেনশন রেশিও মাল্টিপ্লাইড বাই কি ROE, বাট দিস ইজ থিওরিটিক্যাল। আমি বলছি ইন প্র্যাকটিসে আমরা এটা ইউজ করি না। এটা ইউজ করা যায় প্র্যাকটিসে, যদি রিটেনশন রেশিওটা আমি মনে করি যে এটাই থাকবে, এন্ড ROE-টাও ধরেন ইজ এ ম্যাচিওরড ROE। ROE কিন্তু অনেক হাই হয়, ওটা থাকবে না, ROE কমে যাবে। সো ম্যাচিওরড ROE যদি থাকে তাহলে করা যায়। আমরা এখন ফর্মুলাটা, হ্যাঁ লাস্ট ক্লাসে পড়িয়েছি, এখানে নাই, আমি কিন্তু ইয়েতে দেখাইছি না, পড়াইছি, স্লাইডে দেখাইছি তো, মানে আর এই ফাইলটাতে নাই, আরেকটা ফাইল থেকে দেখাইছি, ঠিক আছে? ওটা আপনি ভিডিওতে পাবেন। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখাই দিব। এটার একটা আমি কারিকুলাম দিচ্ছি না, ওখানে আছে। আচ্ছা এখন আমরা আসি ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন। তাহলে এই পর্যন্ত আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলটা আমরা পড়েছি, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ইউজ করে ভ্যালুয়েশন। এখন আমরা পড়বো ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন। তো তার আগে ফ্রি ক্যাশ ফ্লো তো আমরা অলরেডি ডেফিনিশন শিখেছি, প্রথমেই পড়েছিলাম, রাইট? মনে আছে? ফ্রি ক্যাশ ফ্লো ডেফিনিশন মনে আছে? আবার দিব, সমস্যা নাই। তার আগে একটু জেনে নিই যে কখন আমরা ফ্রি ক্যাশ ফ্লো মডেলটি ইউজ করবো। ফ্রি ক্যাশ ফ্লো আবার দুই রকম, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম and free cash flow to equity. Free cash flow to farm, the cash flow belong to both debt holders and equity holders, and free cash flow to equity belong to only equity holders. So company dividend দেয় না, তাহলে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ইউজ করা যাবে না, কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো তো থাকবে। The company pays dividend, কিন্তু ডিভিডেন্ডটা প্রফিট বাড়ুক কমুক একই রকম দিচ্ছে। প্রফিটেবিলিটির সাথে কোম্পানি ডিভিডেন্ড পেইং ক্যাপাসিটির সাথে ডিভিডেন্ডের কোনো কোরিলেশন নাই ওরকম, তাহলেও হবে না। তখন আমরা ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম বা ফ্রি ক্যাশ ফ্লো ইকুইটি মডেল ইউজ করব। ফ্রি ক্যাশ ফ্লোটা যদি প্রফিটেবিলিটির সাথে অ্যালাইন থাকে, ফ্রি ক্যাশ ফ্লো নরমালি প্রফিটেবিলিটির সাথে অ্যালাইন থাকবে। একটা কোম্পানি সেলস বেশি করলো, প্রফিট বেশি করলো, ওর ক্যাশ ফ্লো কি হবে? বেশি হবে, আনলেস ইউ ম্যানিপুলেট দ্য অ্যাকাউন্টিং স্টেটমেন্ট। আপনি ম্যানিপুলেট করছেন, আর্নিং বেশি দেখাইছেন, রেভিনিউ বেশি দেখাইছেন, যে রেভিনিউ হয় নাই ওটাকে রেভিনিউ করছেন, ক্যাশ ফ্লো তো নাই, ভুয়া প্রফিট। তখন দেখবেন নেট প্রফিটের সাথে ক্যাশ ফ্লোর অনেক ডেভিয়েশন থাকবে। ওরকম থাকলে কোম্পানি তো ম্যানিপুলেশন করছে, ওটা তো ভ্যালুয়েশন করারই দরকার নাই। কোম্পানি ম্যানিপুলেশন করছে মানে কোম্পানি চোর। তো যেই কোম্পানির সবাই চোর, সেই কোম্পানি শেয়ার, সেই কোম্পানি মালিক তো আমি আপনি হব না, রাইট? আপনার যদি ধরেন সে ইউ নো সাম পিপল, এরা হচ্ছে করাপ্ট, ওরা এসে বললো আমরা একটা ব্যবসা দিব, তুমি মালিকানা কিনো, আপনি তাকে টাকা দিবেন? দিবেন না। সো গভর্নেন্স, প্রথমেই বলে দিছিলাম, গভর্নেন্স যদি খারাপ হয়, কোম্পানির অ্যাকাউন্টিং স্টেটমেন্ট যদি হয়, মানে কি বলবো, যে অতিরঞ্জিত হয় বা ম্যানিপুলেটেড, অতিরঞ্জিত হতে পারে, অতিরঞ্জিতটাকে আমরা বুঝার চেষ্টা করবো, অ্যানালিস্টের কাজই হচ্ছে ওইটা, ঠিক আছে? যে ধরেন আপনার পরিচিত কেউ সবসময় এটা চাপা পারে, বাট ইউ নো চাপা মারে,
এন্ড কতটুকু চাপা মারে ইউনো। তো যতটুকু বলবে ওদেরকে ডিসকাউন্টিং করে আপনি বাকিটুকু বিশ্বাস করেন, রাইট? তো এখানে কোম্পানির ব্যাপার বেলায় তাই ইউনো কোম্পানি একটু অতিরঞ্জিত করে প্রফিট দেখাইছে, বাট ইউ আর অ্যান অ্যানালিস্ট, ইউ হ্যাভ সার্টেন টুলস যেটাকে ইউজ করে আপনি বের করতে পারবেন। এখন ওইটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, অ্যাকাউন্টিং এর পার্ট। কিন্তু আপনি কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একদম ডাইরেক্টলি বিলিভ করবেন না, আপনি আরো এডিশনাল নাম্বারস দেখবেন। ঠিক আছে, একটা কোম্পানি হয়তো বললো যে আমার অনেক প্রফিট হয়, আমার অনেক সেল হয়, তাহলে যেটা আপনি চোখে দেখবেন, আপনি তো ইকোনমির বাইরে না, এটা অবজার্ভ করবেন। ওই কোম্পানি কেমন করছে না করছে, ওই কোম্পানিকে যারা লোন দিছে তাদের সাথে কথা বলুন। ঠিক আছে, তো ওইগুলো করে আপনি জানবেন। যেমন জাস্ট একটা উদাহরণ দিই, ফিউ ইয়ার্স ব্যাক আমাকে ওয়ান অফ আওয়ার অ্যানালিস্ট বলছিল যে এই শেয়ারটা অনেক ভালো করতেছে, 40, 41, 42 টাকা এখন দাম, এই শেয়ারটা অনেক দূর যাবে, কারণ এটা যারা মালিক তারা একদম আওয়ামী লীগ ব্যাকড। তখন তো মানুষ ধরেন ইটস লাইক ইটার্নিটি রিজিমে আমরা আছি, এন্ড ওরা অনেক ভালো ভালো ব্যবসা করছে, এবং এটা আমাদের দেখা উচিত। হ্যাঁ, এটা সাইফ পাওয়ার। তো সবাই খুব হুমড়ি খেয়ে ইনভেস্ট করছে আর কি, হ্যাঁ, মানুষজন প্রচুর ইনভেস্ট করছে। আমি নর্মালি এই সকল কোম্পানি দেখি না, তো যেহেতু বললো তো একটু দেখি। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা একটু আমরা অ্যানালাইজ করি, দেখি। আর কিভাবে দেখ, এই সকল কোম্পানি তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বিশ্বাস করা যায় না। তো তখন আমরা বললাম আচ্ছা ফাইন্ড ইট আউট যে ওদেরকে লোন দিছে কে, কারণ এই কোম্পানি তো কারো না কারো কাছ থেকে লোন দিছে। তো যদি লোন দেয়, যেই ব্যাংক লোন দিছে ওর আরএম এর সাথে যে আমরা কথা বলবো, এটা যে কোনো ব্যাংকেরই হতে পারে, আমি ওই ব্যাংকের আরএম কে খুঁজে বের করবো, আই উইল ফাইন্ড আউট দ্যাট রিলেশনশিপ এন্ড কথা বলবো। এখন র্যান্ডম একজন লোকের সাথে গেলে তো আপনার কথা বলবে না, তাহলে কি আপনার ওই রিলেশনশিপটাও তৈরি করতে হবে, দ্যাট ইজ অলসো পার্ট অফ। এন্ড অলসো আপনার ওই রেপুটেশনটা থাকতে হবে যে মানুষজন আপনার সাথে গেলে কথা বলতে হবে, আপনাকে কিছু ইনফরমেশন দিবে। সো উই ফাউন্ড আউট দ্যাট এটা ঢাকা ব্যাংক থেকেই হচ্ছে ফাইন্যান্সিং করা হয়েছে, অনেকগুলো ব্যাংক থেকে নিছে, আমাদের ব্যাংক থেকে ফাইন্যান্সিং করছে। আচ্ছা আমাদের ব্যাংকে কোন ব্রাঞ্চ থেকে ফাইন্যান্সিং করছে, কে, হু ইজ দ্য কি পারসন, লেটস গো টু হিম অর হার। সো উই ফাইন্ড আউট যে আমাদের গুলশান এক বড় ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চ থেকে ফাইন্যান্সিং করছে, ফাইন্ড আউট, তারে কথা ফোন করলাম, করে গেলাম। আর উনি আমাকে আবার অত চিনে না, কারণ তখন আমি খুব বেশি দিন হয়নি জয়েন করছি। আর ওরা তো ব্যাংকাররা একটু টিপিক্যাল ওয়েতে চিন্তা করে ওনাদের পার্সপেক্টিভে, আমি এই ইনফরমেশন কেন দরকার, কেন চাচ্ছি, এগুলো উনি বুঝতেছে না, মাঝে মাঝে জিজ্ঞেস করতেছে যে আপনার এত এগুলো কেন লাগবে। আমি বলছি, এগুলো লাগবে বিকজ উই ওয়ান্ট ইনভেস্ট। আর এভাবে তো আসলে ইনভেস্ট করতে কেউ আসেও না বাংলাদেশে, তোমার স্টক মার্কেটে এর শুনে এগুলো করে ইনভেস্ট করে তারা, তো সো তারাও আসলে বুঝতেছে না। তাই আমি বুঝাইলাম যে দেখেন, আই নিড টু নো দ্য কোম্পানি ইনস এন্ড আউট। আমি তো আন্দাজে, এটা আমাদের কোম্পানির টাকা এখানে ইনভেস্ট হবে, সো আলটিমেটলি আপনি যা যা জানেন আমাদেরকে বলেন আর কি। তো এগুলো করতে 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 জানলাম যে ধরেন সে কোম্পানিটা মানে আমাদের যে লোনের টাকা ফেরত দিবে ওটাই ঠিক মতো দিতে পারতেছে না, ওটা দিতেই স্ট্রাগল করছে আর কি। তো যে কোম্পানি আপনার লোনের ইনস্টলমেন্ট, লোন সার্ভিস করতেই কষ্ট হয়, তারপরে না যেটা থাকবে সেটা ইকুইটি হোল্ডার পাবে, তো এটা একটা সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে, আমি বললাম যে আচ্ছা ওদের এমপ্লয়েড কর্পোরেটে বাংলাদেশে, এটা আপনার যখন চাকরি বাকরি করতে যাবেন এটা একটু ভালো করে খেয়াল করে নিবেন। নর্মালি যেটা হয় যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, তাও এখন একটু সমস্যা হচ্ছে অনেকগুলো ব্যাংকে যারা টাকা দিতে পারছে না, বাট নর্মালি একটু স্ট্রাকচার দেখে ওরা মনে করেন বেতন, বোনাস টোনাস এগুলো টাইমলি দেয়। কিন্তু বাংলাদেশের ধরেন বেশিরভাগ মালিকদের আসলে কর্মীদেরকে টাকা দিতে চায় না। তো অনেক কর্পোরেট আছে বেতন হয়তো ডিউ টাইমে দেয় না বা দেরি করে দেয় এরকম। তো আপনি কোন একটা কর্পোরেটে ঢোকার আগে একটু খোঁজ খবর নেবেন যে মালিক পক্ষ কেমন, ঠিক মতো বেতন দেয় কিনা। সো দেখা গেল যে ওদের যারা চাকরি বাকরি করতেছে সিএফওর সাথে ওনার কথা হয়, সো আলটিমেটলি বলতেছে যে ওদের 1 মাসের বেতন দেখা যায় পরের মাসে 15 তারিখেও তারা পাচ্ছে না বা পেতে দেরি হচ্ছে। তো আমার কথা হচ্ছে, যেই কোম্পানি তার এমপ্লয়ীদেরকে ঠিক মতো ডিভিডেন্ড মানে টাকা বেতন দিতে পারে না, যেই কোম্পানি আপনার লোনের ঠিক মতো সার্ভিসিং করতে পারে না, এগুলো দিতেই হবে। আর যেটা ডিসক্রিশনারি না দিলেও চলে, কোনো লিগাল কোনো রিপারকেশন নাই, ও শেয়ার হোল্ডারদের সাথে টাকা শেয়ার করবে, সো এটা তো প্রুফড। সো তাহলে এটা আর ফার্দার এই যে যার সময় ব্যয় করলাম এটি নষ্ট। ঠিক আছে, নষ্ট না, ইউ হ্যাভ টু অ্যানালাইজ, সো সাম ইউ উইল টেক এন্ড সাম। সো ঘটনা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং স্টেটমেন্ট যদি খারাপ হয়, ওটা আপনি বুঝতে পারবেন, ওই স্কিলটা আপনাকে তৈরি করতে হবে, দ্যাট ইজ হোয়াট ইউ উইল লার্ন। ওকে, প্রবলি আপনি এখান থেকে বের হয়ে ওটা শিখবেন না, আরো সময় দিতে হবে আর কি। সো দ্য ইনভেস্টর টেক্স আরটা হতে পারে, দ্য ইনভেস্টর টেক্স কন্ট্রোল পার্সপেক্টিভ। কন্ট্রোল পার্সপেক্টিভ মানে হচ্ছে ওরা কন্ট্রোল নিবে, মাইনরিটি স্টেক নিবে না, লাইক হয়তো সিগনিফিকেন্ট শেয়ারস কিনবে, সো দ্যাট দে ক্যান বি ডাইরেক্টরস
ইনফ্লুয়েন্স আছে এরকম। সো হোয়াট ইজ ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম আমরা আগেই পড়েছি। ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম ইজ দ্য ক্যাশ ফ্লো অ্যাভেলেবল টু দি কোম্পানি সাপ্লায়ার্স অফ ক্যাপিটাল। Cash flow available to the company suppliers of capital. Company suppliers of capital kara? Debt holders and key equity holders. So after all operating expenses including taxes have been paid and company grow করার জন্য যে necessary investment দরকার, company day to day চলার জন্য যে necessary working capital দরকার, তো working capital আর fixed capital এগুলো ইনভেস্ট করা দরকার। এই ইনভেস্টমেন্ট গুলো করার পরে যে ক্যাশ ফ্লোটা অ্যাভেলেবল দ্যাট ইজ কল কি ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম। এই ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাদ দিলেও আমরা পাই, বিকজ ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্টের গুলো অলরেডি অ্যাডজাস্ট করা আছে। কোম্পানি সাপ্লায়ার্স অফ ক্যাপিটাল কারা? কমন স্টক হোল্ডার্স এন্ড কি ডেট স্টক হোল্ডার্স এন্ড প্রেফার স্টক হোল্ডার্স। ধরুন অনেক কোম্পানি দেখা যায় প্রেফার স্টক থাকে না, যদি না থাকে তাহলে শুধুমাত্র ডেট হোল্ডার্সদের ক্লেমটাকে বাদ দিলে আমরা ফ্রি ক্যাশ ফ্লোতে ইকুইটি পাবো। প্রেফার স্টক থাকলে ওদের ক্লেমটাকে বাদ দিতে হবে। সো ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম থেকে ডেট হোল্ডার্স এন্ড প্রেফার শেয়ার হোল্ডারদের ক্লেমটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা কি ফ্রি ক্যাশ ফ্লো টু equity, which is the cash flow available to the company's holders of common equity. যারা কমন ইকুইটি হোল্ড করে তাদের জন্য ক্যাশ ফ্লো অ্যাভেলেবল কত, হয়তো পুরোটা ডিভিডেন্ড দিচ্ছে না, বাট এই ক্যাশ ফ্লোটার মালিককে তারা after all operating expenses interest and principal payments have been paid and necessary investment in working capital, and এটা তো আগের ফর্মুলা তো ডেফিনিশনও ছিল, অ্যাড হইছে কোনটা আফটার ইন্টারেস্ট এক্সপেন্স পে করার পর, প্রিন্সিপাল পেমেন্ট গুলো করার পর। তো তার তো প্রতি বছর একটা শিডিউলড ইন্টারেস্ট এন্ড প্রিন্সিপাল রিপেমেন্ট আছে, ওইগুলো করার পর যে ক্যাশ ফ্লোটা অ্যাভেলেবল সেই ক্যাশ ফ্লোটাকে আমরা বলছি ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। সো এখন ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম এন্ড ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি যে আমরা করব, এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা যে ডিসিএফ করতেছি, ডিভিডেন্ড বের করছি, ওখানে যেভাবে আমরা ডিভিডেন্ড বের করি ওইখান থেকেই তো আমি ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম আর ফ্রি ক্যাশ ফ্লো, এর জন্য আমাকে আলাদাভাবে কাজ করতে হচ্ছে না। আমি ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম মডেলে করি, ইকুইটি করি, আর হচ্ছে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল করি। আমার যে ফাইন্যান্সিয়াল মডেলিংটা করা লাগবে, আমার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ফোরকাস্ট করতে হবে, আমার যে ক্যাশ ফ্লো ফোরকাস্ট করতে হবে, এটা করতেই হবে আমাকে। সো আদার ক্যাশ ফ্লো লাইক আর্নিংস রিলেটেড মেজার, ধরেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, নেট ইনকাম, ইবিট, আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডিপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন, ইবিটটা, এগুলো কোনোটাই আসলে ক্যাশ ফ্লো না। ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটা ক্যাশ ফ্লো, কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন থেকে তো আমার কোম্পানি গ্রো করার জন্য যে নেসেসারি ইনভেস্টমেন্ট গুলো করা দরকার, সেই নেসেসারি ইনভেস্টমেন্ট গুলো তো আমাকে বাদ দিতে হবে, কারণ আমার কোম্পানি তো গ্রো না করলে কোম্পানি তো সাস্টেইন করতে পারবে না। কোম্পানি নিডস টু কি গ্রো। একটা কোম্পানি একই রকম ভাবে সারা জীবন চলবে এটা তো হবে না। সো বিকজ ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম ইজ অ্যান আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো and that belongs to কি all suppliers of the farm, মানে both debt holders and equity holders, এটাকে আমরা ডিসকাউন্টিং করব কি দিয়ে, আগেই বলছিলাম ওয়াক দিয়ে। ডিসকাউন্টিং করলে আমি যে ভ্যালুটা পাবো সেটা ফার্মের ভ্যালু পাবো, পুরা ফার্মের ভ্যালু। ওখান থেকে ধর আমরা মার্জার অ্যাকুইজিশন করব, পুরো ফার্মটা কিনে নেবেন, তাহলে ওই ফার্মের ভ্যালু, ওখান থেকে ডেট হোল্ডারদের বাদ দিব। সো ভ্যালু অফ দ্য ফার্ম থেকে আমরা নেট ডেটটা বাদ দিই। তো ডেটটা বাদ দেওয়ার পরে যেটা পাবেন সেটা কি ভ্যালু অফ equity. So free cash flow to farm model is often chosen when the company is a levered company with negative free cash flow to equity. Levered company মানে কি লোন আছে, তো যে সকল কোম্পানি লোন আছে ওর অনেক সময় দেখা যায় ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম পজিটিভ কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটিটা নেগেটিভ হয়ে যায়, তখন ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি চুজ করা যায় না, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম চুজ করতে হয়। কোম্পানিটা লেভার্ড কোম্পানি কিন্তু চেঞ্জিং ক্যাপিটাল স্ট্রাকচার কন্টিনিউয়াসলি চেঞ্জিং হচ্ছে। তো ক্যাপিটাল স্ট্রাকচার যদি চেঞ্জিং হচ্ছে ওটাকে যদি আমি ফোরকাস্ট করতে না পারি তাহলে ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি পাবো না, কারণ ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটিতে আমার ডেট বাদ দিতে হবে। ডেট জানতে গেলে আমার কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচার জানতে হবে। সো কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচার গেটস চেঞ্জিং, তাহলে ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি ভালো মডেল হবে না, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম বেটার মডেল হবে। এখন ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম ফোরকাস্ট করছেন, সেগুলোকে কি করব? ডিসকাউন্টিং করব। এখন এখানে তো সামেশন অফ অল দি ক্যাশ ফ্লোকে ডিসকাউন্টিং করবো, কিন্তু আমি অল দি ক্যাশ ফ্লো তো মানে ক্যাশ ফ্লো চলতেই থাকবে, কোম্পানি যতদিন চলবে, তো আমরা তো এটার ধরেন 50 বছর ফোরকাস্ট করতে পারবো না, 100 বছর ফোরকাস্ট করতে পারবো না, আনলিমিটেড টাইম পর্যন্ত ফোরকাস্ট করতে পারবো না। সো লাইক ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল 5 বছর হয়তো ফোরকাস্ট করলাম, তারপর টার্মিনাল ভ্যালু বের করলাম, 10 বছর হয়তো ফোরকাস্ট করলাম, তারপর টার্মিনাল ভ্যালু বের করলাম।
সো ওইটা আমার ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ঠিক যেভাবে আমরা করছি ঠিক সেভাবে এখানে ফ্রি ক্যাশ ফ্লো টু 1 বের করব, ফ্রি ক্যাশ ফ্লো টু 2 বের করব, এভাবে আপ টু ফ্রি ক্যাশ ফ্লো টু 5 বের করব। তারপরে 1 প্লাস একটা পারপিচুয়াল গ্রোথ ধরে টার্মিনাল ভ্যালু বের করব, তারপর ডিসকাউন্টিং করব। একই প্রসেস, জাস্ট পার্থক্য হচ্ছে ওইগুলো ছিল ডিভিডেন্ড, এগুলো হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। ওইগুলো ছিল আপনার হচ্ছে সো টার্মিনাল ভ্যালু বের করব, টার্মিনাল ভ্যালু বের করার পর কি সেগুলোকে ডিসকাউন্টিং করার পরে আমরা একটা কি পাবো, প্রেজেন্ট ভ্যালু পাবো। ঠিক আছে, আপনাদের বোধহয় কোন একটা ট্রিপলি অর সামথিং কিছু একটা ঘটনা ঘটছে, কি হয়েছিল ঘটনাটা, কি কি করছে সে? আচ্ছা, এটার পরে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে ক্লাসে মোবাইল ইউসেজ নিয়ে। সো আপনি যদি মোবাইল নিয়ে এরকম করেন আর ক্লাসে যদি এরকম করেন তাহলে ইটস আ প্রবলেম। সো এই পার্টটা ওয়ান্স ইউ ফোরকাস্ট ডিভিডেন্ড ডিসকাউন্ট মানে ঠিক যেভাবে আমরা ডিসকাউন্টিং করছি সেম ওয়েতে, শুধু পার্থক্য হচ্ছে কি ডিসকাউন্টিং করতে হবে ওয়াক দিয়ে। আবার যদি ফ্রি ক্যাশ ফ্লো ইকুইটি হতো তাহলে ডিসকাউন্টিং করতাম কস্ট অফ ইকুইটি দিয়ে, কিন্তু ওই সেম ওয়েতে 4টা 5টা বের করবো, টার্মিনাল ভ্যালু বের করবো, এগুলো সব কিছু সেম। হ্যাঁ, মাল্টি স্টেজ হতে পারে, ওয়ান স্টেজ হতে পারে। এখন আমরা বললাম এটা ওয়ান স্টেজ হবে, তখন কি করবো, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম 1 ডিভাইড বাই WFCC মাইনাস জি। এই জিটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্মের জি, ফ্রি ক্যাশ ফ্লোর গ্রোথ, নট ডিভিডেন্ডের গ্রোথ। আর ওই জিটা কি ছিল, ডিভিডেন্ডের গ্রোথ। আবার যদি ফ্রি ক্যাশ ফ্লোটা ইকুইটি মডেলে করি আর ই মাইনাস জি হবে, এই জিটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি জি। ঠিক আছে, তো আমি যদি মনে করি এই জি রেটে ফর এভার গ্রো করবে বিকজ ইটস এ ম্যাচিউর কোম্পানি, তাহলে এটা ইউজ করতে পারি। আর যদি মনে করি যে না এখন একটু গ্রো বেশি করছে, পর দিকে গ্রোথ স্লো হয়ে যাবে, তাহলে প্রথম দিকে কয়েকটা পিরিয়ড বের করে নিব, তারপর টার্মিনাল পারবে। ক্লিয়ার? এটা সবগুলোর জন্য প্রসেসটা কি সেম। এই যে কনস্ট্যান্ট গ্রোথ, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম মডেল, একই ফর্মুলা, জাস্ট ডিভিডেন্ডের জায়গায় ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম। তাহলে এই অঙ্কটা আপনারা করবেন। এই অঙ্কে আপনাদের একটু ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করে নিতে হবে। এন্ড আই এম শিওর আপনারা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ফর্মুলাটা জানেন, না জানলে ফিল 421 থেকে শিখে নেবেন। ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম কিভাবে বের করবো, ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম বের করো, আমরা কি একটু 5-7 মিনিট বেশি নিতে পারবো? 5 মিনিটস, ওকে। সো ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্মের ফর্মুলাটা হচ্ছে, অনেক ভাবে ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম বের করা যায়। ইফ উই স্টার্ট উইথ নেট ইনকাম, নেট ইনকামের সাথে নন ক্যাশ চার্জেস গুলো যোগ করতে হবে। নন ক্যাশ চার্জেস কোনগুলো, ডিপ্রিসিয়েশন, অ্যামortization, এগুলো আমরা যোগ করব। না না না, ওইগুলো না, নন ক্যাশ আইটেম, মানে নন ক্যাশ এক্সপেন্সেস, ডিপ্রিসিয়েশন চার্জ করছে, অ্যামortization চার্জ করছে, এগুলোর কারণে নেট প্রফিট কমে গেছে, ক্যাশ ফ্লো তো কমে নাই। আপনি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন বের করার সময় এরকম করে করতেন না? সো নেট নন ক্যাশ চার্জেসটা যোগ করবেন। আর আমি যে ক্যাশ ফ্লোটা চাচ্ছি এটা ইন্টারেস্ট চার্জ করার আগের ক্যাশ ফ্লো। নেট ইনকামে অলরেডি ইন্টারেস্ট কিন্তু বাদ দেওয়া আছে, ইন্টারেস্ট অ্যাড ব্যাক করব। ইন্টারেস্টে যখন অ্যাড ব্যাক করব, ফুল অ্যাড ব্যাক করব না, কারণ ইন্টারেস্টের কারণে আমি ট্যাক্স অ্যাডভান্টেজ পাই। সো ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট, এইটা অ্যাড ব্যাক করতে হবে। ক্লিয়ার? তারপরে ইনভেস্টমেন্ট ইন ফিক্সড ক্যাপিটাল বাদ দিব, ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল বাদ দিব। So net income plus non-cash charges plus interest into 1 minus tax rate minus fixed capital investment minus working capital. Okay? এটা ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্মের ফর্মুলা। আরেকভাবে বের করা যায় ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন থেকে, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো থেকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন পাওয়া যায়। ওর মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অলরেডি বাদ দেয়া আছে। ওখানে যদি আপনি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন বের করেন নেট ইনকাম থেকে, তাহলে ইন্টারেস্ট বাদ দেয়া আছে, ইন্টারেস্ট অ্যাড ব্যাক করতে হবে। আর যদি এরকম হতো যে ইন্টারেস্ট আপনি বাদ দেন নাই ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন বের করার সময়, ইন্টারেস্ট আপনি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এ নিয়ে গেছেন, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ নিয়ে গেছেন,
তাহলে আর ইন্টারেস্ট অ্যাড ব্যাক করতে হবে না। ইন্টারেস্ট অ্যাড ব্যাক তখনই করব যখন এই নাম্বারটার মধ্যে ইন্টারেস্ট বাদ দেওয়া আছে। তো একটু দেখে নিতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইন্টারেস্ট বাদ দেওয়া কিনা। আমি যদি নেট ইনকাম থেকে ক্যাশ ফ্লো বের করি তাহলে অবশ্যই ইন্টারেস্ট বাদ দেওয়া আছে। আর আমি যদি ডাইরেক্ট মেথডে করি তাহলে আপনি দেখতে পারবেন বাদ দেওয়া আছে। কারণ ইন্টারেস্ট এক্সপেন্সেসটা আইএফআরএস অনুযায়ী অপারেশনেও বাদ দেওয়া যায়, আবার ফাইন্যান্সিং এও বাদ দেওয়া যায়। ডু ইউ নো দিস? সো ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন প্লাস ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স, এটা একটু বুঝে নিতে হবে যে বাদ অ্যাড করবো কি করবো না। মাইনাস ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করলে কি ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম। ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম, ওখান থেকে আবার তো আপনি ইন্টারেস্ট এখন বাদ দিতে হবে। তাহলে ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স এখন কি করবেন? বাদ দিবেন। আর নেট বরোইং যোগ করবেন। নেট বরোইং মানে হচ্ছে আমি কিছু বরোইং রিপে করছি, আবার আমি কিছু বরোইং করছি। সো কখনো এটা প্লাস থাকবে, কখনো এটা মাইনাস থাকবে। সো বরোইং যেটা করছেন এটা প্লাস, বরোইং যেটা রিপে করছেন এটা কি মাইনাস, নেটটা যোগ। মানে বরোইং করছি এটা যোগ, বরোইং রিপে করছি মাইনাস, দ্যাটস ইট। করলে আপনি পাবেন কি ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। এটা যদি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন থেকে আসেন তাহলে ওখানে তো ইন্টারেস্ট অলরেডি বাদ দেয়া, এই জন্য অ্যাড ব্যাক করতে হলো না। ক্যাশ ফ্লো অপারেশন মাইনাস ফিক্সড ক্যাপিটাল ইনভেস্ট প্লাস নেট বরোইং। ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম এই নেট ইনকাম ছাড়াও, সিএফও ছাড়াও ইবিট থেকে বের করা যায়, ইবিটডা থেকে বের করা যায়। তার জন্য ফর্মুলা এতগুলা। তার মানে হচ্ছে আমি ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম যে বের করব, এটা আমাকে ক্যাশ ফ্লো অপারেশন দিলেও আমি বের করতে পারবো, নেট ইনকাম দিলেও বের করতে পারবো, আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স দিলেও বের করতে পারবো, আর্নিংস বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডিপ্রিসিয়েশন অ্যামর্টাইজেশন দিলেও বের করতে পারবো। সো যে কোনোটা থেকে বের করা যায়। যেটা থেকে বের করবেন সেটার ফর্মুলা দেয়া আছে, এই ফর্মুলাগুলো মেমোরাইজ করতে হবে। কোয়েশ্চেন দিব, আনসার করতে হবে। লাস্ট একটু দিয়ে শেষ করব, ইউসেজ অফ ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম। ফ্রি ক্যাশ ফ্লো টু ফার্ম আমার আছে অনেক, আমি কি করতে পারি এটা দিয়ে? আমার ফ্রি ক্যাশ ফ্লো টু যে ফার্মটা আছে এটা দিয়ে আমি যে কাজটা করতে পারি, আমি আমার ডেট থাকলে রিপে করে দিতে পারি, আমার যদি লোন থাকে রিপে করে দিতে পারি, আমি ডিভিডেন্ড দিতে পারি, আমি শেয়ার রিপারচেস করতে পারি। ঠিক আছে, এগুলো ভালো কাজ করতে পারি। আর কোম্পানির যদি গভর্নেন্স খারাপ হয় তখন আমি এটা দিয়ে ওয়েস্টফুল অ্যাক্টিভিটিস করতে পারি, যেটা কোম্পানির যারা কন্ট্রোল পার্সপেক্টিভ আছে তাদেরকে বেনিফিট করবে এট দ্য কস্ট অফ শেয়ার হোল্ডার্স। ঠিক আছে, ওইটা যদি হয় তাহলে এই কোম্পানি ভ্যালুয়েশনের দরকার নাই, কারণ ওরা টাকা চুরি করছে কোম্পানি থেকে। যে কোম্পানির মালিকরা কোম্পানি থেকে টাকা চুরি করছে ওই কোম্পানির মালিক তো আমরা হইতে চাইবো না। ওই ফিল্টারিংটা তো আমাকে আগেই করতে হবে। আর ওই ফিল্টারিংটা যদি আপনি করতে চান, বাংলাদেশে এতগুলা লিস্টেড কোম্পানি, সেখান থেকে বেশিরভাগই বাদ চলে যাবে, থাকবেই অল্প কয়টা। ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি দিয়ে কি করতে পারবেন? ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটিতে তো আপনি অলরেডি ডেট রিপে করার জিনিসগুলো বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে এটা দিয়ে ডিভিডেন্ড দিতে পারবেন, এটা দিয়ে শেয়ার রিপারচেস করতে পারবেন, আর কি ওয়েস্টফুল অ্যাক্টিভিটিস করতে পারবেন। যেহেতু আমরা ধরে নিচ্ছি কোম্পানিগুলো ওয়েল গভর্ন, তাহলে ওই পার্টটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি বের করার আবার এই ফর্মুলাগুলো দেওয়া আছে। আমরা আজকে এই পর্যন্ত শিখলাম। আগামী দিন আমরা ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড আদার আর্নিংস, এরপর আমরা রেসিডুয়াল মর্নিং এ চলবে।